সরকারি চিকিৎসকদের ৮০% বেশি যুক্ত প্রাইভেট প্র্যাকটিসে। কর্মজীবনের বেশিরভাগ সময় দেন বেসরকারি হাসপাতালে। সাধারণের সেবা নিশ্চিতে কঠোর নীতিমালার তাগিদ। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রুগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। সরকার তো ধীরে ধীরে চিকিৎসা হইতো। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। জুলাই গণঅভ্যুত্থানে আহত অথবা সাহসিকতা দেখালেও সম্মুখ যোদ্ধাদের অনেকেই নেননি স্বীকৃতি। অভিযোগ, গত ২ বছরে অনেকটাই ভুলিয়ে দেওয়া হয়েছে সেদিনের বীরত্ব গাথা। ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয়, আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। ওই সময় আমার হাতে, কপালে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় আপনার এই ছড়াগুলিগুলো আমার লাগছে। এই যে ছেলেটা বেঁচে আছে না মারা গেছে, এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে গাড়ি বহরে হামলার অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারির। অস্বীকার করে ওসি বললেন, সামনে পেছনে ছিল পুলিশি নিরাপত্তা। ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়। এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। 4টা প্রোটোকল ছিল ভাই, আমি এরকম আরামও দেখি নাই। সুন্দর করে জনতা গেটে দিয়ে আসছি। ইশতেহার পূরণে ব্যর্থ রাকসু নেতারা বলছেন, শিক্ষার্থীরা জিএসআমারের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা। অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি ভিপির। শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিচ্ছে। 59% কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। ইতালির কথা বলে মাদারীপুরের সোহাগ মুন্সিকে লিবিয়ায় পাচার। 60 লাখ টাকা দিয়েও রক্ষা পায়নি জীবন। মরদেহ ফেরানো সহ দায়ীদের বিচার চায় পরিবার। আমার কাছে খবর আসে যে সোহাগান নাই, তাকে শুক্রবার গুলি করে মেরে ফেলানো হয়েছে টাকার জন্য। সরকারের দ্বারা এটাই আবেদন, যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি, আমার ভাই লাশটা ফেরত আনুক, আমার ছোট ভাই লাশটা তো এক নজর দেখতে চাই। যুক্তরাষ্ট্রের বাড়তি 10% শুল্ক আরোপ নিয়ে নানা প্রশ্ন। জোরপূর্বক শ্রম ইস্যু নিয়ে ধূম্রচল। ধারণা, কাঁচামাল রপ্তানিকারক দেশের কারণেই সংকট। কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্যাসের অবৈধ সংযোগ নিতে গিয়ে সরবরাহ লাইনের লিকেজ। প্রায় 1.5 মাস ধরে বিরামহীনভাবে বেরিয়ে যাচ্ছে গ্যাস। এলাকায় আতঙ্ক। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একজন চিকিৎসকের শিক্ষা জীবনের সিংহভাগ খরচ বহন করে রাষ্ট্র। নিয়মের ফাঁক আর দুর্বল ব্যবস্থাপনায় সেই সরকারি চিকিৎসকদের সেবার বড় অংশই চলে যাচ্ছে বেসরকারি খাতে। বিশেষজ্ঞরা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর মতো কঠোর নীতিমালা, প্রণোদনা কিংবা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস নিশ্চিত করা না গেলে সরকারি চিকিৎসা সেবার বরাদ্দ বৃদ্ধির সুফল সাধারণ মানুষের অধরাই থেকে যাবে। যদিও চিকিৎসকদের দাবি, কর্মঘণ্টার বাইরে সেবামূলক কাজে যুক্ত হতে আইনি কোনো বাধা নেই। তানজিম শাফিনের প্রতিবেদনে বিস্তারিত। বিকেল 5টা, সরকারি হাসপাতালে বহির্বিভাগে সেবা যখন সীমিত, বন্ধ রোগী দেখা। বেসরকারি হাসপাতালে তখন ব্যস্ততম সময়। উচ্চ মূল্য হলেও বাধ্য হয়েই সেখানে ভিড় করেন রোগী ও স্বজনেরা। অভিজ্ঞ ডাক্তারের খোঁজ নিয়ে দূর দূরান্ত হতেও আসছেন তারা। প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে তো প্রাইভেটে আসা। ওখানে গিয়ে রুগীরও চাপ থাকে বেশি, বা আমাদের সমস্যাগুলো ডাক্তার ওইভাবে শোনেও না। শিশুদের মধ্যে উনি অনেক ভালো ডাক্তার এবং মানবিক ডাক্তার। সংবাদ পাইয়া পরে আসছি আমরা। সরকার তো ধীরে ধীরে চিকিৎসা হইতো।
সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে অভিযোগ থাকলেও বেসরকারি হাসপাতাল বা চেম্বারে রোগীদের পছন্দের শীর্ষে সরকারি চিকিৎসকরাই। আইসিডিডিআরবির তথ্য বলছে বাংলাদেশের ৮০% বেশি সরকারি চিকিৎসক বেসরকারি প্র্যাকটিসের সাথে যুক্ত। কয়েক দশকে সরকারি স্বাস্থ্য অবকাঠামো কারিগরি বিনিয়োগ হলেও কার্যকর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। নিশ্চিত করা যায়নি চিকিৎসকদের সার্বক্ষণিক দায়বদ্ধতা কিংবা আলাদা রোগী দেখার সুযোগ। সকল সরকারি মেডিকেল কলেজগুলোতে বিরাট একটা আয়োজন আছে। ধরেন ওটির কথাই যদি বলি, নিটোর বা পঙ্গু হাসপাতালে 30টার উপর ওটি। 2016 বা এমন সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ হলো যে বিকেলবেলা ওটি করানো যায় কিনা, রুটিন ওটি। 4টা বছর আমি বলতে পারি ঢাকা মেডিকেলে, আমার ডিপার্টমেন্ট বলতে পারি, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে প্রচুর অপারেশন বেড়ে গিয়েছিল। এই জিনিসটা বন্ধ হয়ে যায় যখন কোভিড এসে হানা দিল। বাংলাদেশে 1982 সালের অধ্যাদেশের মাধ্যমে বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরিতে সরকারি চিকিৎসকদের প্র্যাকটিসের সুযোগ অবারিত রাখা হয়েছে। তবে পার্শ্ববর্তী ভারত পাকিস্তান সহ যেসব দেশ সুনাম কুড়িয়েছে সেখানে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চায় রয়েছে কড়াকড়ি বা নিষেধাজ্ঞা। ভারতের সেন্ট্রাল হেলথ সার্ভিসের আওতাভুক্ত চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস পুরোপুরি অবৈধ। ক্ষতিপূরণ বাবদ 20% নন প্র্যাকটিসিং বা এনপিএ ভাতা পান চিকিৎসকরা। তবে কলকাতা সহ বেশ কিছু রাজ্যে শর্ত সাপেক্ষে বেসরকারিভাবে সেবা দিতে পারেন। তবে এজন্য এনপিএ ভাতা বাতিল ও স্বাস্থ্য বিভাগের অনাপত্তিপত্র প্রয়োজন হয়। পাকিস্তানের সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে এনপিএ ভাতা আরও বেশি। গ্রেড অনুযায়ী মূল বেতনের 50 থেকে 75%। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের মতো প্রদেশে চিকিৎসকদের ইনস্টিটিউট বেসড প্র্যাকটিস বা আইবিপি চালু রয়েছে। সিঙ্গাপুরে সরকারি চিকিৎসকদের বেসরকারি চর্চাকে আখ্যায়িত করা হয় মুন লাইটিং বা চাকরিবিধির চরম লঙ্ঘন হিসেবে। তবে নির্দিষ্ট কিছু বিশেষজ্ঞ চিকিৎসককে সরকারি হাসপাতালের ভেতরেই প্রাইভেট রোগী দেখার অনুমতি দেয়। তবে তা মোট কর্মঘণ্টার 30% বেশি নয়। জনগণের টাকায় এমবিবিএস সম্পন্ন করে প্রতি বছর দেশে স্বাস্থ্য বিসিএস উত্তীর্ণ 3.5 থেকে 4 হাজার চিকিৎসক সরকারি নিয়োগ পান, কিন্তু কর্মজীবনের অধিকাংশ সময় দেন বেসরকারি ক্ষেত্রে। এ সমস্যা সমাধানে নিয়োগ পর্যায়ে সরকারি প্র্যাকটিসের বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন এই স্বাস্থ্য শিক্ষাবিদ। নিয়োগের পর্যায়ে ঠিক করে নিতে পারেন যে তারা প্রাইভেট প্র্যাকটিস করবে না। আমি দিল্লিটার কথা বলি, সবচেয়ে অর্থবহ যে জিনিসটা তাদেরকে দেয়া হয় সেটা হলো গবেষণা করা তাদের জন্য ম্যান্ডেটরি, এবং তারা এই গবেষণার জন্য যে টাকা পান সেটা কিন্তু একটা লুক্রেটিভ অ্যামাউন্ট, লোভনীয় অ্যামাউন্ট। সুতরাং তারা ওই পথটাকে কিন্তু যে কোনো ডাক্তার চুজ করে নেবেন। আস্কিং হতে হবে সরকারের যে আমি চাই, সরকার কি চায়। আমাদের মেডিকেল কলেজগুলিতে কি মানে খুব একটা গবেষণা হয় না। শুধু প্রাইভেট চেম্বারেই ক্ষান্ত নন কোনো সরকারি চিকিৎসক, নিজেই খুলেছেন হাসপাতাল ব্যবসা। অথচ সরকারি চাকুরি বিধির 16 ও 17 নম্বর বিধি অনুযায়ী কোনো কর্মচারী ব্যবসা করতে পারবেন না। অনিয়ম রোধে সরকারি হাসপাতালেই চিকিৎসকদের প্রাইভেট রোগী দেখার সুযোগ রাখার পরামর্শ এই বিশেষজ্ঞের। তুরস্কে এই সিস্টেমটা খুব ভালো কাজ করছে। ডাক্তাররা ওখানে বাইরে কেউ যায় না, তারা হাসপাতালেই থাকে, রুগী দেখে, তার অ্যাকাউন্টে টাকা জমা হয়। এই সিস্টেমটা যদি আমরা বাংলাদেশেও করি ক্রমান্বয়ে, তাহলে এই কম বিশেষজ্ঞ চিকিৎসক নিয়েও আমরা মানুষের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দেশে সরকারি গেজেটভুক্ত 30 হাজারের বেশি চিকিৎসক পূর্ণ সময় সরকারি প্রতিষ্ঠানে সেবা দিলে কমে আসবে সেবা গ্রহীতার পকেট থেকে চিকিৎসা ব্যয়, নিশ্চিত হবে সরকারি অবকাঠামো ও বরাদ্দের ফলপ্রসূ ব্যবহার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই মানে একটি প্রেরণা, একটি উদ্যম আর হাজারো জানা অজানা বীরত্ব গাথা। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর হলো, তবু এখনো বিচার স্বীকৃতি নিয়ে আছে প্রশ্ন। জুলাই আন্দোলনে সাহসের যোগান দিয়েছিলেন যারা, তাদের অনেকেই নেননি কোনো স্বীকৃতি। জুলাই 2 বছর তাদের চোখে কেমন, সেটি দেখব সুমাইয়া ঐশীর রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থান মাথায় এলেই ঠিক কোন কোন চিত্র চোখের সামনে ভেসে ওঠে? গুলি খাইছে একটা। জুলাই গণঅভ্যুত্থানের অনুপ্রেরণার চিত্র ছিলেন যারা, তাদের মধ্যে অনেকেই এখন রাজনীতি এবং ক্ষমতার বলয় থেকে নিজেদেরকে সম্পূর্ণ আলাদা রেখেছেন। তাদের থেকে শুনবো 2 বছরে জুলাইকে কতটা ধারণ করা সম্ভব হলো। আচ্ছা, জুলাই অগ্নিকন্যা খ্যাত এই নুসরাতকে মনে আছে? জুলাইয়ের উত্তাল একদিনে এভাবেই পুলিশের প্রিজন ভ্যানের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন নুসরাত। কিছু কিছু জায়গায় অলরেডি আপনার জুলাইকে ধারণ করা যে পোস্টারগুলো আছে, সেখানে নির্দিষ্ট দলের ব্যানার মানে কি বলে পোস্টার লাগানো।
জুলাইয়ের অদম্য সেই অভিজ্ঞতার উপর ভর করে এখন নুসরাত অনেকটাই সাহসী। তবে তার মতে এই 2 বছরে জুলাইকে অনেকখানি ভুলিয়ে দেয়া হয়েছে। গতবার প্রত্যেকটা ডে সুন্দরভাবে সরকারিভাবে পালন করা হয়, কিন্তু এই বছরে সেটা কিছুই হয় নাই। একটা বছরের মধ্যে এত গ্যাপ, এটাকেই হয়তো বলে কালচারাল ফেসিজম, মানে ইতিহাস থেকে সব মুছে দেওয়ার চেষ্টা। তো এরকম যদি হয় আসলে ইন ফিউচারে এটাকে আর কেউ ধারণও করবে না। জুলাই আন্দোলনের সময় এই ছবিটার কথা মনে আছে নিশ্চয়ই। এই যে এইখান থেকে আমি আসলে একটা টিন ছুটাই, টিনটা ছুটাই আসলে এইখানে নিয়ে টিনটাকে 2 ভাগ করি। এরপরে ওইখানে ছিল পুলিশ ছিল, প্রশাসন ছিল ওইখানে, আর প্রশাসনের পাশে ডান পাশে ছিল আপনার আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিলেন এরা। সশস্ত্র ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সামনে ঠুনকো এক টুকরো টিন নিয়ে বীরত্ব চিত্তে দাঁড়িয়েছিলেন নাসির। জুলাই যোদ্ধা হিসেবে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি না পেলেও আক্ষেপ নেই তার। মানে আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি। আর টিনের ভিতরে যখন এসে ছড়াগুলিগুলো পড়তেছিল তখন বৃষ্টির ফোঁটার মতো আসলে আওয়াজ হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। বাট ওই সময় আমার হাতে, কপালে, তারপর বিভিন্ন জায়গায় আপনার এই ছড়াগুলিগুলো আমার লাগছে। আমার বিষয়টা অনেকেই দেখছে, বিশ্বের অনেক জায়গায় মানুষ দেখছে, কিন্তু এই যে ছেলেটা বেঁচে আছে না মারা গেছে এটা কিন্তু কেউই দিন শেষে খোঁজ নেয়নি। জানা অজানা এমন অসংখ্য ত্যাগ আর সাহসী ঘটনাই জুলাই গণ অভ্যুত্থানের অনুপ্রেরণা। তার কতটাই বা সামনে এসেছে আর কতটাই বা আমরা জানি। সময়ের সঙ্গে সঙ্গে সেসব অজানা বীরত্ব গাথাগুলো সামনে আসুক, অপরাধীদের বিচার হোক, সেই দাবি এখন আপামর জনতার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। এতে গাড়ির কাচ ভেঙে আহত হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন। শুক্রবার সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর জুলাই পদযাত্রা সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মৃত্যু। রাতে জৈন্তাপুরের সমাবেশ শেষে গাড়িতে করে ফিরছিলেন এনসিপির নেতারা। হরিপুরে তাদের গাড়িতে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। এতে আহত হন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 2 জন। সরকারের উস্কানিতেই বিএনপির লোকজন হামলা করেছে বলে দাবি নাসিরউদ্দিন পাটোয়ারির। রাজপথের বদলা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। তবে জৈন্তাপুর থানার ওসির দাবি, বহরের সামনে পেছনে পুলিশের গাড়ি ছিল, হামলার বা ঢিল নিক্ষেপের কোনো খবর তারা পাননি। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়। এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। আমরা ছিলাম তো, আমি সামনে ছিলাম, পিছনে আমার ফোর্স ছিল, পুলিশ ছিল, 4টা প্রোটোকল ছিল ভাই। আমি এরকম আমার মধ্যে দেখি নাই। সুন্দর করে জয়েন্ট গেটে দিয়ে আসছি, 1 সেকেন্ড লাগে দাঁড়ায় নাই, কয়েক সেকেন্ডের জন্য বলেও নাই। আগ্রহ আর উৎসাহ জাগিয়ে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হলেও প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরঙ্কুশ জয় পাওয়া ছাত্র শিবির প্যানেলের নেতারা নিজেদের দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে দাবি করেন অন্য ছাত্র সংগঠন। তাই ইশতেহারে কোনো প্রতিশ্রুতি তেমন বাস্তবায়ন হয়নি। তারপরেও জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। গত বছরের 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। 23টি পদের মধ্যে 20টিতে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। ঘোষিত ইশতেহারে 12 মাসে 24টি সংস্কার সহ 107টি কাজের প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি। শিক্ষার্থীদের অভিযোগ, ইশতেহার পূরণের ক্ষেত্রে রাকসু নেতারা সফল হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের সমস্যা রয়ে গেছে আগের মতোই। যে প্রয়োজনগুলো ছিল, যে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ইশতেহার তো দূরের কথা। ওরা যখন ভোটে আসছে তখন অনেক বড় বড় ইশতেহার দিয়েছে মেডিকেল নিয়ে, কিন্তু সমস্যার আসলে তেমন কোনো সলিউশনই নেই। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিছে। সো এটা ইমপ্লিমেন্টেশন তো হয় নাই, অ্যান্ড এটা হওয়াও সম্ভব না। শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, ব্যর্থতার এই খতিয়ানের সাথে যোগ হয়েছে বছর জুড়ে ক্যাম্পাসে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড। তার উপর রাকসু নেতারা দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে অভিযোগ শিক্ষার্থীদের।
চাওয়া পাওয়ার মধ্যে একটু আমাদের গ্যাপ আছে। ওরা আসলে তেমন কিছু চেঞ্জেস মানে কোনো কিছু করে নাই তেমন বলার মতো। আমাদের প্রধান যে সমস্যাগুলো ছিল, আমাদের আবাসন সমস্যা, আমাদের খাদ্যর যেই সমস্যাগুলো, আমাদের নিরাপত্তার সমস্যা, সকল সমস্যা কিন্তু এখনো সেই সমস্যার জায়গাতেই রয়ে গেছে। রাকসু নেতারা বলছেন তারা ইশতেহারের প্রায় 59% কাজ শেষ করেছেন আর 41% চলমান এবং সম্পূর্ণ হয়েছে এরকম আমরা তালিকা করেছি যে কোন কোন কাজ বাকি আছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 59% কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। রাকসুর জিএস আম্মারের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা করার কথা ছিল সেটা করছে না। প্রশাসন হেল্প করতেছে না বলতে ভিসি স্যারের বক্তব্য তো আপনারা শুনছেন যে রাকসুর অথরিটি আলাদা, প্রশাসন অথরিটি আলাদা, কিন্তু উনি তো রাকসুর সভাপতি, সেই হিসাবে ওনার মুখে এই কথাটা আই থিঙ্ক যায় না। কারণ ওখানে স্পষ্টভাবে বলা আছে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজে রাকসু বাস্তবায়নের সহযোগী হিসাবে কাজ করবে। কোন জায়গায় প্রশাসনের কোন আয়োজনে দেখছেন যে রাকসুকে তারা সাথে নিছে? না, রাকসু নিজের আয়োজনে যেগুলো করছে এটাই। 1 বছর মেয়াদী রাকসুর এই কমিটির হাতে আর মাত্র 3 মাস সময় আছে। রাহিন সারোয়ার, যমুনা নিউজ। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বন্দি করে মানব পাচারকারীরা। তাদের দাবিকৃত 60 লাখ টাকা দিয়েও জীবন রক্ষা হয়নি মাদারীপুরের যুবক সোহাগ মুন্সির। আরও 27 লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয় সোহাগের মরদেহ। এমন খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে নিহতদের পরিবার। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। এভাবেই মৃত্যুর আগে পরিবারের কাছে অডিও বার্তায় আকুতি জানান সোহাগ মুন্সি। তবে সময় মতো মানব পাচারকারীদের মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারায় জীবন রক্ষা হয়নি তার। মাদারীপুরের রাজুর উপজেলার মজুমদারকান্দি গ্রামের রংমিস্ত্রি সোহাগ মুন্সি ইতালি যাওয়ার আশায় স্থানীয় ময়না আক্তার ও জুলহা সর্দারের হাতে প্রথমে 22 লাখ টাকা তুলে দেন। এরপর 2025 সালে বাড়ি ছাড়েন সোহাগ। লিবিয়ার ত্রিপোলিতে নিয়ে জিম্মি করা হয় সোহাগকে। নির্যাতনের পর ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। সর্বশেষ গত 23 জুলাই মুক্তিপণের জন্য দাবি করা হয় আরও 27 লাখ টাকা। সেই টাকা না পেয়ে চূড়ান্ত পরিণতি নেমে আসে সোহাগের ভাগ্যে। আমার পোলারে দিছি দুলাশের কাছে বেশি নয় না, দাফে দাফে টাকা নিচ্ছে আমার কাছে লেতে লেতে সব দিয়ে 60 লক্ষ টাকার মতন নিচ্ছে। আমার ছেলের আবার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদিনা রাইতেই আমার পোলারে মারিয়ে ফেলায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছি, সবাই বরাবর ইমেল করছি আমার ভাই লাশটা ফেরত আনুক, আমার ছোট ভাই লাশটা যাতে এক নজর দেখতে চাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সোহাগের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। আমার কাছে খবর আসে যে সোহাগ আর নাই, তাকে শুক্রবার গুলি করে মেরে ফেলানো হয়েছে টাকার জন্য। মানে আমরা সুস্থ বিচার চাচ্ছি। এরকম নিকটাম ঘটনা যেন আর নতুন না হয়, এইসব করে সরকারের দ্বারা এটাই আবেদন যেন এটার সুষ্ঠু একটা বিচার করে। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেফতার হয়েছে প্রধান আসামি জুলহা সর্দার। ওই অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জুলহাস ছাড়া আমরা অন্য কাউকেই তেমন ভাবে পাই নাই, কারণ ওরা তো সিন্ডিকেটের সদস্য। জুলহাসকে বিভিন্ন ইয়ে করে ঢাকা থেকে আমরা ধরেছি, আপনারা জানেন। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ এতে বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। পরিবার জানায় এখনো লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি মাদারীপুরের একজন সহ অন্যান্য জেলার 10 জন যুবক। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন সহ নগর ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে সার্বিক অবস্থা সরজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন এবং কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
খুলনার দিঘলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী একই পরিবারে 3 জন নিহত হয়েছেন। শুক্রবার রাত 10টার দিকে উপজেলার আম্বারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উতলি গ্রামের বাসিন্দা শেখ শিহাবের স্ত্রী ফারজানা, শালিকা রুবিয়া এবং তার 22 মাস বয়সী শিশু। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শেখ শিহাব আহত হয়েছেন। পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে শেখ শিহাব, তার স্ত্রী শালিকা ও শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। আম্বারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ রাখা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। জোরপূর্বক শ্রম ইস্যু নিয়ে তৈরি হয়েছে ধূম্রচাল। যুক্তরাষ্ট্রের বাড়তি 10% শুল্ক আরোপ নিয়ে উঠেছে প্রশ্ন। বাংলাদেশে জোরপূর্বক শ্রম না থাকলেও কেন বাড়তি শুল্ক? বাংলাদেশ যেসব দেশ থেকে কাঁচামাল আমদানি করে সেই সব দেশে জোরপূর্বক শ্রম আছে, তাই যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ। খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প, সেখানে জোরপূর্বক শ্রম নেই। জানানো হয়, এভাবে শুল্ক আরোপের ফলে কমে যায় সক্ষমতা, কারণ পণ্য উৎপাদনে এখন নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান। বাংলাদেশি পণ্য রপ্তানিতে অন্যতম বৃহৎ গন্তব্য যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার। কিন্তু দফায় দফায় শুল্ক আরোপের কারণে উদ্যোক্তাদের বাড়ছে দুশ্চিন্তা। গেল বছরের আগস্ট মাস থেকে কার্যকর হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক, যার হার 20%। এটি গড় বাড়তি শুল্ক। তবে যুক্তরাষ্ট্রের বাজারে এখন গড়ে 15% শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করে বাংলাদেশ। পাল্টা শুল্ক ধার্যের 1 বছর না যেতেই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা দিতেই এই শুল্কের উদ্যোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর বলছে, বাংলাদেশের জন্য ধার্য করা হয়েছে 10% শুল্ক, গড় শুল্ক দাঁড়ালো 25%। শুধু বাংলাদেশই নয়, 60টি দেশের উপর এমন শুল্ক ধার্য করেছে মার্কিন সরকার। 10% শুল্ক দিয়ে যদি রপ্তানি হয় তাহলে ফোর্স লেবার জায়েজ আছে। তার মানে এখানে মৌলিক ব্যাপারেই তো তারা কিন্তু প্রচণ্ডভাবে একটা বিপরীত প্রান্তে অবস্থান নিচ্ছে, যেখানে ফোর্স লেবার হচ্ছে যে কোনো ফর্মের ফোর্স লেবার সারা পৃথিবীতে নিষিদ্ধ হতে হবে। এটাই হচ্ছে মানবাধিকার, সভ্যতা, সামাজিক ন্যায় বিচারের প্রধান শর্ত। প্রশ্ন হচ্ছে, নতুন শুল্ক ধার্যের কারণ কি? বাংলাদেশ কেন লক্ষ্যবস্তু? ধারণা করা যাচ্ছে, বাংলাদেশ পণ্য প্রস্তুতের জন্য বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে। সেই সব দেশে কাঁচামাল উৎপাদনে জোরপূর্বক শ্রমের অভিযোগ আছে। সেই কারণেই বাংলাদেশের উপর শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ব্যবসার যে ব্যবস্থা, সেখানে বাংলাদেশ সবসময় দুর্বল অবস্থানে। আমাদেরকে কাঁচামালও আমদানি করতে হয়, আবার আমরা যে সমস্ত পণ্য রপ্তানি করি সেই পণ্য একদম সম্পূর্ণ রপ্তানি নির্ভরই। এমন না যে কোনো কারণে রপ্তানি বন্ধ হয়ে গেলে আমার অর্থনীতি টিকে থাকবে, তা না। সুতরাং এখানে আমাদের কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে অন্য একটা দেশকে চাপ দেওয়া খুব কষ্ট। বাংলাদেশের সংবিধান এবং শ্রম আইনে জোরপূর্বক কর্মী নিয়োজিত করা নিষিদ্ধ। বলা হচ্ছে, নানা ইস্যুতে দফায় দফায় এমন শুল্ক আরোপের ফলে কমছে প্রতিযোগিতা, সক্ষমতা। ফোর্স লেবার আমাদের দেশে কখনোই ছিল না, এখনো নাই, ভবিষ্যৎ থাকবে না। আমরা কখনো ফোর্স লেবার দিয়ে কখনো কাজ করি না, কোনো লেবারকে আমরা ফোর্সও করি না। আমরা তাদের সমস্ত পাওনা অ্যাকর্ডিং টু লেবার ল অনুযায়ী দেওয়ার চেষ্টা করি। প্রায় 200-র উপরে আমাদের গ্রিন ফ্যাক্টরি এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি। এখানে ফোর্স লেবার হওয়ার কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে পণ্যের দাম। অনেক ক্ষেত্রে বাড়তি শুল্কের দায় মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান নিচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিকভাবে চিহ্নিত হচ্ছে যে অমুক দেশের অমুক কোম্পানি ফোর্স লেবারের মাধ্যমে পণ্য উৎপাদন করে, ততক্ষণ মধ্যে বাংলাদেশিরা বলতে পারে না যারা ফোর্স লেবার। এটা কোনো দেশের পক্ষে বলতে পারে না। সুতরাং এখানে কিন্তু একটা বড় ফাঁক আছে। এখানে বাংলাদেশের উপরে এটা চাপিয়ে দেওয়া কোনো বাস্তবসম্মত না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসক, জনবল, ঔষধ আর নিরাপত্তাহীনতার মতো নানা সংকটে জর্জরিত কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। এতে জেলার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে বহু গুণে। কুড়িগ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। চিকিৎসকের কক্ষের সামনে লম্বা লাইন, কারো অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, কেউ ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন। এটি কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ও সরকারি হাসপাতালের চিত্র।
2017 সালে রোগীর চাপ বিবেচনায় 100 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয়। পরে 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 8 তলা নতুন ভবন, কিন্তু নকশাগত ত্রুটির কারণে সেটি পুরোপুরি চালু করা যায়নি। গুরুতর অসুস্থ রোগী তোলার জন্য নেই র্যাম্প, নেই বিশেষায়িত লিফট। দুর্যোগের সময় কাচ ভেঙে টাইলস খসে ঘটেছে দুর্ঘটনাও। ফলে নিরাপত্তাহীনতায় রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা। পরিবহনের জন্য আধুনিক লিফট নেই এবং কি র্যাম্প সিঁড়ি পর্যন্ত নেই, যার ফলে এখানে কোনো অপারেশন হলে রুগীকে ওঠানামা করতে অনেক ভোগান্তি পোহাতে হবে। ঝড়ো বাতাস যখন হয় বেশি বা বজ্রপাত হয় তখন গ্লাস ভেঙে পড়ে। টাইলসগুলো দেখছেন খুলে পড়ছে, এগুলা যখন তখন খুলে পড়তেছে। হাসপাতালের 177 চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত মাত্র 19 জন। অন্যান্য 388টি পদের মধ্যে শূন্য 231টি। ফলে জরুরি ও বহির্বিভাগে অধিকাংশ রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। রোগীদের অভিযোগ, প্রায় সব চিকিৎসাতেই নির্ভর করতে হচ্ছে তাদের ওপর। ডাক্তারের সংকট দেখা দেওয়ায় মানে সিরিয়াল পেতে 1 ঘন্টাও লাগে, বেশিও লাগে। এমবিবিএস ডাক্তার না থাকার কারণে ওই শেখমুদা দেখাচ্ছি, কিন্তু সঠিক চিকিৎসা পাই নাই। 11টার সময় আসছি, 1টা বাজে এখনো ডাক্তার আমার দেখাতে পারতেছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। কয়েক গুণ বাড়ছে খরচ। ভর্তি রোগীদের অভিযোগ, অনেক সময় 24 ঘন্টায় একবারও চিকিৎসকের দেখা মেলে না প্রয়োজনীয় ওষুধও। এখানে আসি দেখি শুধু টাকাই খরচ হয়। এখান থেকে যে ওষুধপত্র যা লাগে সব বাইরে থেকে আমাদের কিনতে হয়। 2টা টেস্ট বাইরে করাইছি 2000 টাকা, আর 3টা হাসপাতালে করাইছি। শুক্রবারে তো ডাক্তার আসেই না। ইকো টেস্ট দিছে, কিন্তু এখানে মেশিন আছে, করাতে পারতেছি না নষ্ট থাকার কারণে। বাইরে রুগী নিয়ে যাইতে পারতেছি না। শুধু চিকিৎসক নয়, সমস্যা আছে সেবার প্রায় সব খাতে। প্রায় 20 বছর পুরনো অ্যাম্বুলেন্স দিয়েই চলছে রোগী পরিবহন। মাঝপথে বিকল হলে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিয়োগ পাওয়া অনেক চিকিৎসক উচ্চশিক্ষার জন্য বদলি বা ছাড়পত্র নিয়ে চলে যাওয়ায় সংকট আরও বেড়েছে। ইমার্জেন্সিতে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা একসাথে 15-20 জন রোগী আসলো, সেক্ষেত্রে আমাদেরকে এমবিবিএস ডাক্তারের পাশাপাশি স্যাকমোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে, যেটা কখনোই কাম্য না। এটা অবকাঠামোগতভাবে একটু এখানে কোনো ত্রুটি রয়েছে আমি মতামত রাখি। দেশের উত্তরাঞ্চলের প্রায় 25 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। তাপস সরকার, যমুনা নিউজ। ডেঙ্গুর পাশাপাশি হামের প্রকোপও কিছুতেই কমছে না চট্টগ্রামে। গত 2-3 দিন ধরে হাসপাতালে বেড়েছে চাপ। জেলা উপজেলা থেকে আসছে হামে আক্রান্ত শিশুরা। উদ্বিগ্ন অভিভাবকরা। তবে টিকাদানের সুফল দ্রুত মিলবে বলছে স্বাস্থ্য বিভাগ। তীব্র জ্বর, কাশি ও পাতলা পায়খানা হওয়ায় সন্তানকে 5 দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি করান নগরীর ইপিজেড এলাকার এই নারী। টেস্টের পর হাম শনাক্ত হয়। বাচ্চার জ্বর, কাশি, পাতলা পায়খানা, এখন ওগুলো কমছে, কিন্তু কাশি আছে অতিরিক্ত বেশি এখন। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর অবস্থাই একই। প্রতিদিন মহানগর ও উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হামের পাশাপাশি নিউমোনিয়ায় শিশুদের ভোগান্তি বাড়ছে আরও। পাতলা পায়খানা মনে করবে না, বমি করবে না, চোখ মেলে যায় না, অন্য জায়গায় চেষ্টা করে, তারপর এখানে আইসি। এই জায়গায় আইসি 9 দিন হয়েছে ভর্তি হয়েছি। তার ভিতরে 5 দিন এক নাগাদ জ্বর ছিল। কাশ আর জ্বর আর হামরু ধরা গেছে। জ্বরও কমে নাই, কাশও কমে নাই, ভিতরে কফ জমে গেছে। আক্রান্ত শিশুদের অধিকাংশই হামের টিকা দেয়নি বলছেন অভিভাবকরা। ফলে হামে সহজেই কাবু হচ্ছে। হামেরটা আগে দেয় নাই, ওই যে একটা বাকি ছিল ওইটা দেয় নাই, এই কারণে বাচ্চাটা আক্রান্ত বেশি। ছোট বাচ্চা তো আমার 6 মাস ছিল, মারা নাই, খাওয়াইছে, কিন্তু ওখানে কারটা কাজও নেই। এখন আমরা আমার ছেলে এখনো মেডিকেলে ভর্তি আছে। 2টা বাচ্চা অসুস্থ হামে। এখন আমি আসলে টিকা দিতে পারি নাই, তো এই জন্য। এদিকে হাসপাতালের শয্যা সংখ্যা কম থাকায় প্রতিটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে 2 জন শিশুর। কেবল চমেক হাসপাতালের হাম ওয়ার্ডেই ভর্তি 90 জন শিশু। যদি কোনো রোগী যদি খারাপ হয় অথবা যদি কোনো শ্বাসকষ্টজনিত হয়, এদের জন্য আমরা 10 বেডের আইসিইউ করে রাখছি। আমাদের পেডিয়াট্রিক আইসিইউ যে আছে 20টা বেড, 20টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। যদি কোনো রোগী যদি খারাপ হয় তাহলে তাদেরকে আমরা সরাসরি সাথে ওখানে শিফট করব। হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছে 536 জন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ,
চট্টগ্রাম। কিশোরগঞ্জের কটিয়াদীতে লাইন থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অভিযোগ, অবৈধ সংযোগ দেওয়ার জন্য ভূগর্ভস্থ গ্যাস লাইনটি ছিদ্র করা হয়েছিল। ওই ছিদ্র দিয়েই এখন বিরামহীনভাবে বের হচ্ছে গ্যাস। আশেপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে স্থানীয়রা। গেল কয়েকদিন ধরে গ্যাসের অভাবে চুলা জ্বলছে না অসংখ্য ঘরে, অথচ কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে সরবরাহ লাইনের লিকেজ থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে গ্যাস। পানির ওপর ভেসে ওঠা বুদবুদি বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই পরিস্থিতি। স্থানীয়রা জানায়, গত জুনের প্রথম দিকে উপজেলার কাজিরচর গ্রামে চুন তৈরির কারখানা স্থাপন করেন সুনামগঞ্জের দেলোয়ার হোসেন তালুকদার। এজন্য প্রচুর চুনা পাথর আমদানি করে সেখানে চুল্লিও বসানো হয়। অভিযোগ আছে, কারখানায় জ্বালানি সংযোগের জন্য স্থানীয় প্রভাবশালী এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আরিয়াল খাঁ নদীর তলদেশে গ্যাসের লাইন ফুটো করে অবৈধভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়। এ সময় পাইপের ঝালাই ছুটে গেলে প্রবল বেগে গ্যাস বেরোতে থাকে। প্রথম দিকে কচুরিপানা দিয়ে গ্যাস উদ্গীরণের স্থানটি ঢেকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্তরা। এরপর থেকে প্রায় 1.5 মাস যাবৎ বিরামহীনভাবে বেরিয়েই চলেছে গ্যাস। বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে এলাকাবাসী। এত বড় একটা চুরি, রাষ্ট্রীয় সম্পদ, এটা তিতাসের লোকজন ছাড়া এটা করা সম্ভব হয়েছে কিনা এটা আমাদের বোধগম্য নয়। বিগত 1.5 মাসের উপর হয়েছে এটা এইভাবে আপনার গ্যাস বাইরে হইতেছে। গ্যাসের গন্ধে নাক মুখ সবকিছু জ্বলে, কোন সময় কোন দিকে কোন ক্ষতিগ্রস্ত এটা বলা যাচ্ছে না। এদিকে ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা চুন কারখানার মালিক ও কর্মচারীরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ধীরগতিতে মেরামত শুরু করে তিতাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও অন্তত 1 সপ্তাহ। বৃষ্টিতে নদীর পানি বেরিয়ে গেছে, বাড়ার কারণে আমরা কাজটা করতে একটু সময় লাগতেছে। 20-25 জন লোক নিয়ে আমরা যে 20-25 দিন ধরে কাজ করতেছি। ফ্যাক্টরির জন্য অবৈধ লাইন নিয়ে এই লিকেজের ঘটনাটা এনে ঘটছে এবং আমরা এলাকার লোকের তো খবর পাই, আমরা আইসা এই অবস্থা পাই আমরা কাজ শুরু করছি। তবে এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল বিক্রয় অফিসের ম্যানেজার মোশাররফ হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 8 ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ প্রথম বহরে 18 জন নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ দল। গত রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়ে টাইগাররা। আজ দুপুরে পৌঁছানোর কথা রয়েছে প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে। এদিকে 2 আগস্ট দ্বিতীয় বহরে যাবেন আরও 10 ক্রিকেটার। বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর, 2 টেস্টের এই সিরিজকে সামনে রেখে শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশের প্রথম বহর। 8 ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ সহ মোট 18 জন ছিলেন এই বহরে। রাত 9টার কিছু সময় পর বিমানবন্দরে একে একে উপস্থিত হন দলের সদস্যরা। সবার আগে আসেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের বন্ধু স্বজনরাও ভিড় জমায় ক্রিকেটারদের এক নজর দেখতে। সেলফির আবদারে ভক্ত সমর্থকদের নিরাশ করেননি তামিম মুশফিকরা। প্রথম বহরে মুশফিকুর রহিম, তানজিদ তামিম, অমিত হাসান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ সহ 8 ক্রিকেটার গেছেন অস্ট্রেলিয়ায়। রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ডারউইনের পথ ধরে টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার স্থানীয় সময় বিকেল 3টায় তাদের ডারউইন পৌঁছানোর কথা। এরপর রোববার রাতে দ্বিতীয় বহরে একই সময়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন দলের আরও 10 ক্রিকেটার। 13 আগস্ট ডারউইনের প্রথম টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে 6 থেকে 8 আগস্ট 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে টাইগাররা। দীর্ঘ প্রায় 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল। 8 প্লেয়ার, কোচিং স্টাফ সহ প্রথম বহরে গিয়েছে 18 জন। ইনজুরির কারণে যে সফরে সঙ্গী হতে পারেননি নাহিদ রানা। সঙ্গে সবশেষ অ্যাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়। ইনজুরি জর্জরিত বাংলাদেশের সামনে যে এখন বড় চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার মাটিতে সেরাটা দেয়া। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। বিতর্ক আর বয়কটের হুমকির মুখে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এত কিছুর মাঝেও ইনফান্তিনো কাজ করে যাচ্ছেন 2030 বিশ্বকাপ নিয়ে।
64 দল হলে টুর্নামেন্টের মান কেমন হবে তা জানতে 14 আগস্ট স্বাধীন গবেষণা সংস্থা গঠন করবে ফিফা। খুঁটিনাটি বিশ্লেষণ করে সেই রিপোর্ট জমা দিতে হবে 11 সেপ্টেম্বরের মধ্যেই। একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ফিফা। সবেমাত্র 48 দলের বিশ্বকাপ দেখল পুরো বিশ্ব। এর মধ্যেই ফিফা ভাবছে দল সংখ্যা আরও বাড়িয়ে 64 করার। 2030 বিশ্বকাপকে ঘিরে এখন চলছে বিশাল কর্মযজ্ঞ, কারণ শতবর্ষের এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। রয়টার্সের সূত্র মতে 48 দল থেকে বাড়িয়ে 2030 বিশ্বকাপকে 64 দলের টুর্নামেন্টের রূপ দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে ফিফা। দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের গত বছরের প্রস্তাবের পরই নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শতবর্ষের এই উৎসবে আরও বেশি দেশকে যুক্ত করতেই মূলত এই ভাবনা। এখন প্রশ্ন উঠছে, ফিফা কি শুধু লাভই দেখছে? রয়টার্সের সূত্র মতে দল বাড়লে খেলার মান কমবে কিনা, আন্তর্জাতিক সূচি কতটা জটলা পাকাবে এবং বাজারের ওপর কেমন চাপ পড়বে, সবকিছু খতিয়ে দেখতে একটি স্বাধীন সংস্থাকে দায়িত্ব দিচ্ছে ফিফা। 14 আগস্ট চূড়ান্ত হবে গবেষণার সেই সংস্থা, আর মাত্র 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ 11 সেপ্টেম্বরের মধ্যেই জমা দিতে হবে পূর্ণাঙ্গ রিপোর্ট। এদিকে বিশ্বকাপ সত্ত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ আর বয়কটের হুমকিতেই টিকতে পারলেন না তিনি। পুরুষ ও নারী বিশ্বকাপ বিক্রির এই মাস্টার প্ল্যানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল উয়েফা থেকে শুরু করে এশিয়া ও কনকাকাফ। শুধু তাই নয়, বিদ্রোহ বেঁধে যায় ফিফার অভ্যন্তরেই। পদত্যাগ করেন খুদ সভাপতির জ্যেষ্ঠ উপদেষ্টা। আসছে মার্চেই ফিফা নির্বাচন। ফিফার 7ম কংগ্রেসে 4র্থ মেয়াদের জন্য পুনরায় সভাপতি পদে নির্বাচন করার কথা রয়েছে 56 বছর বয়সী ইনফান্তিনোর। এই ঘটনার পর তার পুনর্নির্বাচন পড়েছে অনিশ্চয়তার মুখে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। নিয়মভঙ্গের দায়ে ইংলিশ ক্লাব চেলসিকে 1 কোটি পাউন্ড জরিমানা করেছে এফএ। একই সাথে দেওয়া হয়েছে 2 ট্রান্সফার উইন্ডোর স্থগিত নিষেধাজ্ঞা। 2009 থেকে 2022 সালের মধ্যে রোমান আব্রামোভিচের মালিকানাকালে 74টি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো চেলসি নিজেই বিষয়টি নতুন মালিকদের জানানোর পর তদন্তে সহযোগিতা করায় পয়েন্ট কাটার শাস্তি বাতিল করেছে অ্যাপিল বোর্ড। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান, তবে যে ট্রান্সফার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা বহাল থাকবে 2027 সালের 30 জুন পর্যন্ত। ক্যালিফোর্নিয়া সান্দিয়াগো ঘাটির কাছে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান। দুর্ঘটনার আগ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে গেছেন পাইলট। তাকে উদ্ধার করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার মিরামার এয়ার স্টেশনের রানওয়ের কাছে যুদ্ধবিমানটি আছড়ে পড়ে। তবে এটিকে দুর্ঘটনা হিসেবেই উল্লেখ করেছে প্রশাসন, জানায়নি কোনো কারণ। মূলত F-35 ফাইটার জেটের 3টি সংস্করণ আছে। এর মধ্যে F-30B সংস্করণটি নৌবাহিনীর জন্য ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের আধুনিকতম স্টেলথ ফাইটার জেট এটি। অবৈধভাবে স্প্যানিশ ভূখণ্ড সিউতা প্রবেশ করার পর স্বেচ্ছায় কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী মরক্কোয় ফিরে গিয়েছেন। তাদের সংখ্যা আনুমানিক 10,000-এর কাছাকাছি। তাদের অনেকেই অঞ্চলটিতে প্রবেশের পর অবহেলার অভিযোগ তুলেছেন। খাবার সহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা না পাওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন ওই অভিবাসন প্রত্যাশীদের অনেকেই। কেউ কেউ আবার নিজেদের ভুল বুঝতে পেরে ত্যাগ করেছে স্পেনের ভূখণ্ড। বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে সমুদ্র পেরিয়ে স্পেনের সিউটায় প্রবেশ করে লক্ষাধিক অভিবাসী। দেখা যায় চরম বিশৃঙ্খলা, প্রাণ যায় কমপক্ষে 57 জনের। জোরপূর্বক শত শত অভিবাসীকে ফেরত পাঠান নিরাপত্তা কর্মীরা। আমরা সবাই ভীত। এভাবে এত বিপুল সংখ্যক অভিবাসীর অবৈধভাবে চলে আসাটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। অল্প সংখ্যা হলে তাদের নিয়ে কারো আপত্তি থাকে না। স্প্যানিশরা বলছে তারা নাকি আমাদের অনেক ভালোভাবে আপ্যায়ন করেছে, অথচ তারা সেটি করেনি। প্রথমে সব দোকান বন্ধ করে দেয়, কোনো ধরনের সহযোগিতা করছিল না, খুবই বাজে আচরণ করে। আমি একটি ভালো জীবন চেয়েছিলাম, কিন্তু এখানে শুধু ক্ষুধা আর দুঃখই পেয়েছি। একটি সিগারেট 2 ইউরোতে বিক্রি হচ্ছিল। এক প্যাক রুটির মূল্য 3 ইউরো। এটা অনেক বেশি। কেন হঠাৎ করে নজিরবিহীন অভিবাসীর ঢল দেখছে স্পেন? একদিনে মরক্কো থেকে প্রায় 60,000 মানুষ ঢুকে পড়ে দেশটির ছিটমহল সিউটায়। স্পেন সরকার বলছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি দেশটি, যেখানে বলা হয়েছে সাঁতরে কেউ স্পেন পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না।
যে যেভাবে পারছে সীমান্ত পেরিয়ে ঢুকছে ইউরোপের দেশ স্পেনে। অধিকাংশই মরক্কোর বাসিন্দা, কেউ সাঁতরে, কেউ কাঁটাতারের বেড়া টপকে। অভিবাসী জনস্রোতের সাক্ষী স্প্যানিশ ছিটমহল সিউতা দ্বীপ। কেন আফ্রিকার দেশ মরক্কোর নাগরিকদের স্পেনে প্রবেশের হিড়িক পড়ল? মাদ্রিদ বলছে এর পেছনে অন্যতম কারণ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক অদ্ভুত এক রায়, যেখানে বলা হয়েছে ভৌত বাধা অতিক্রম না করায় সমুদ্রপথে কেউ স্পেনে প্রবেশ করলে তাকে তাৎক্ষণিক ফেরত পাঠানো যাবে না। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করতে পারবে তারা। সরকারের অভিযোগ, এই রায়ের সুযোগ নিয়ে দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে ঢুকতে উৎসাহিত করছে। ঘটনাটি স্পষ্টতই স্পেনের আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন, যার পেছনে রয়েছে মানব পাচারকারী অপরাধী চক্রগুলোর সম্পূর্ণ নিজেদের স্বার্থ। তারা সুপ্রিম কোর্টের একটি রায়ের সুনির্দিষ্ট ব্যাখ্যার অপব্যবহার করেছে। মরক্কোর সরকারের সার্বিক সহায়তার প্রতি আমরা কৃতজ্ঞ। এরই মাঝে অপ্রত্যাশিত এই সমস্যা সমাধানে তৎপরতা চলছে। স্পেনের অংশ হলেও সিউতা মূলত ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। উত্তর আফ্রিকায় অবস্থিত ছিটমহলটির সাথে একমাত্র স্থল সীমান্ত মরক্কোর। এছাড়া সমুদ্রপথে মাত্র 5 কিলোমিটার পাড়ি দিলেই মরক্কো থেকে অঞ্চলটিতে প্রবেশ করা সম্ভব। তাই স্পেনের আদালতের রায়ের সুযোগে উন্নত জীবনের আশায় আফ্রিকা ছেড়ে ইউরোপে প্রবেশের এই হিড়িক। আমি প্রথমে মরক্কো ফেরত যেতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন এখানেই থাকব। আমি স্পেনেই থাকতে চাই। আমি মরক্কো ফেরত যাব না, যেতে চাই না। শুধু সাঁতরেই নয়, কাঁটাতার পেরিয়ে ঢুকেছে অসংখ্য মানুষ। তারা আবার সুপ্রিম কোর্টের নতুন আইনের সুবিধা পাবেন না। গণ অনুপ্রবেশ ঠেকাতে সিউতার সীমান্তের জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরই মাঝে অনুপ্রবেশকারীদের মরক্কোয় ফেরত পাঠানো শুরু করেছে স্পেন। তবে এবারই প্রথম নয়। এর আগে 2021 সালে মাত্র 2 দিনে ঠিক একইভাবে মরক্কো থেকে স্পেনে ঢুকে পড়েছিল প্রায় 10,000 মানুষ, যার জেরে বড় ধরনের কূটনৈতিক বিবাদেও জড়ায় দুদেশ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। জেরুজালেমের কাছে দেখা মিলেছে এক বিরল দৃশ্যের। মাইলের পর মাইল বিশাল মাকড়সার জ্বালা ঢাকা পড়ে গেছে নদীর তীর ও গাছপালা। প্রাকৃতিকভাবে তৈরি এই অদ্ভুত ও রহস্যময় দৃশ্য যেন রোমাঞ্চকর, তেমনি পেছনে বৈজ্ঞানিক কারণটিও বেশ চমকপ্রদ। তবে প্রকৃতিতে এই সৌন্দর্যের ছায় মাত্র কয়েক মাসের। গ্রীষ্ম শেষ হলে প্রকৃতির নিয়মেই বিলীন হতে থাকে এই দৃশ্য। চারদিকে পাহাড় আর মাছ দিয়ে বয়ে চলছে ছোট নাহাল শরিক নদী। পানির ধারার দুই পাশে বাসা বেঁধেছে লাখো মাকড়সা। পুরো এলাকা জুড়ে যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে প্রাণীটি। দেখে মনে হবে কল্পকাহিনীর কোনো ভূতরে নগরী। বাস্তবেই এমন এক অদ্ভুত দৃশ্যের দেখা মিলেছে জেরুজালেম থেকে কিছুটা দূরেই। গা ছমছম করা এই দৃশ্যের পেছনে রয়েছে রহস্য। শরিক নদীতে মূলত জেরুজালেমের বর্জ্য পানি প্রবাহিত হয়, যা মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী। দীর্ঘ চোয়ালযুক্ত মাকড়সার মূল খাদ্য মূলত এসব মশায়। তাই খাদ্যের প্রাচুর্য থাকায় এখানে বাসা বেঁধেছে লাখ লাখ মাকড়সা। পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকায় বংশবৃদ্ধি হয়েছে তাদেরও। মশা শিকারে এই মাকড়সা নদীর দুই ধার ধরে বুনেছে মাইলের পর মাইল মরণ ফাঁদ। শিকার ধরার জন্য পুরো গাছ জুড়ে সূক্ষ্ম জাল বিছিয়ে রেখেছে। তবে এই রাজত্ব বেশি দিনের নয়। গ্রীষ্ম শেষ হলেই নামতে শুরু করবে তাপমাত্রা, আর ঠান্ডা আবহাওয়া মশার জন্য উপযোগী নয়। সে সময় মশার উপদ্রব কমার পাশাপাশি টান পড়বে মাকড়সার খাবারেও। খাদ্যের অভাবে তাদেরও সংখ্যা কমতে থাকবে। একই সাথে কমে আসবে মাকড়সার জালও। প্রকৃতির এই অদ্ভুত সমীকরণ সাময়িক। মৌসুমি এই পরিবর্তন কাটিয়ে খুব শিগগিরই উপত্যকাটি ফিরে আসবে সেই চিরচেনা রূপে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।